শুরু করব কিছুক্ষণ আগে। আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফ করে জানিয়েছে, প্রধান উপদেষ্টা নির্বাচন সম্পর্কে বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দিয়েছেন এবং ডিসেম্বরে অথবা দুঃখিত ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন হবে সেরকমটি বলেছেন প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমি আসলে পুরনো আলোচনা কিন্তু নতুন করে আবার বললেন মাসুদ কামাল, একটু আপনার মূল্যায়ন জানতে চাই। না, নতুন কি পেলেন এখানে বুঝতে পারলাম না। পুরনো আলোচনা এই জন্যই বলছি, নতুন করে বললেন প্রেস সচিব তাই বললাম। বললেন ওনার হয়তো নতুন কথা বলার স্টক শেষ হয়ে গেছে। উনি তো প্রায় অনেক কথা বলেন। আজকে একজন সিনিয়র সাংবাদিক আমাকে বলতেছিলেন এই শফিকুল আলম সাহেব যেটা বলেন তার উল্টাটা ঘটে। এখন যদি আমি ওই সিনিয়র সাংবাদিকের কথা বিশ্বাস করি তাহলে কি হবে আমি বলতে পারবো না। উনি কি বলেছেন আজকে নতুন করে যে ফেব্রুয়ারি অথবা এপ্রিল, এটাই যে বলেছিলেন, এটাই যে বলা হয়েছিল। ফেব্রুয়ারি কথাটা কখনো উচ্চারিত হয়নি, এপ্রিল বলা হয়েছিল। ফেব্রুয়ারি কথাটা এসেছিল কিভাবে? এসেছিল এভাবে যে 13ই জুন যে মিটিংটা হয়েছিল তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর ইউনূসের, সেই মিটিং এর পরে যে যৌথ ঘোষণা হয়েছিল, সেই ঘোষণায় খলিলুর রহমান সাহেব যে জিনিসটা লিখিত যে জিনিসটা পড়েছিলেন সেটার মধ্যে বলা হয়েছিল যদি সবকিছু, অনেকগুলি কারণ আছে, অনেকগুলি সংস্কার বিচার এগুলো সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে। হবে কিন্তু বলা হয় নাই, বলা হয়েছিল হতে পারে। এখন রমজান যেহেতু শুরু হবে 18 তারিখ অথবা 19 তারিখ ফেব্রুয়ারি, তো সবাই 19 তারিখ থেকে 7 দিন বিয়োগ করে 12 তারিখ বলছে। আবার 12 তারিখ হয় বৃহস্পতিবার, সাধারণত বৃহস্পতিবারই বাংলাদেশে নির্বাচন হয়। এইভাবে দুয়ে দুয়ে চার মিলিয়ে আশাবাদী ব্যক্তি যারা, তারা বলা শুরু করেছেন তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু ফেব্রুয়ারি কথাটা কিন্তু ওই বিবৃতির কোথাও এই শব্দটাই নাই, বরঞ্চ ওখানে এপ্রিলের কথাটা বলা হয়েছে। ওখানে বলা হয়েছে এই যে কথাগুলি বললাম তার আগের বাক্যগুলিতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধে। প্রধান উপদেষ্টা ঘোষণা কি ওইটা, এপ্রিলের প্রথমার্ধে। তারপরে যদি এই কাজ হয় ঠিকঠাক মতো, পর্যাপ্তভাবে হয় যদি, তাহলে রমজানের 1 সপ্তাহ আগেও হতে পারে। তাহলে এই সবগুলি কাজ ঠিকঠাক মতো হয় তাহলেও কিন্তু রমজানের 1 সপ্তাহ আগে হবে এমনটা নিশ্চিত নয়, হতে পারে, মানে নাও হতে পারে। এখানে কখনোই ফেব্রুয়ারি কথাটা বলা হয়নি। এবার যদি প্রেস সচিব বলে থাকেন যে ফেব্রুয়ারি অথবা এপ্রিলের কথা মাথায় রেখে উনি প্রস্তুতি নিতে বলেছেন, ভাই ক্লিয়ার করে বলেন না, প্রস্তুতি নিতে বলেছেন। তো ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে তো 2 মাস গ্যাপ আছে। ফেব্রুয়ারির প্রস্তুতি এবং এপ্রিলের প্রস্তুতি কি এক হবে? এক হবে বলেন আপনি, এক হবে? আমাকে বললো তুমি খাওয়ার প্রস্তুতি নাও, আমি বললাম কোন খাওয়া, দুপুরের খাওয়া নাকি রাতের খাওয়া? ওই যে দুপুরের অথবা রাতের খাওয়ার প্রস্তুতি নাও। বলেন তো আপনি বাসার যে কোনো একজন লোককে বলেন, আপনার বাসায় যে কোনো একজন লোককে বলেন আমি রান্না করতেছি তোমরা খাওয়ার প্রস্তুতি নাও, যে কখন খাওয়া, ওই দুপুরে অথবা রাতে। ভাই রাঁধুনি হিসেবে আপনি যতই ভালো হন না কেন, গৃহকর্ত্রী হিসেবে আপনি খুবই নিম্নমানের। কারণ আপনি আপনার গৃহের সদস্যদের বলতে পারছেন না দুপুরের খাওয়া নাকি রাতের খাওয়া। আর এখানে হলো 2 মাস গ্যাপ, ফেব্রুয়ারি নাকি এপ্রিল, এটা বলতে লজ্জাটা কেন বুঝতে পারছি না। কে লজ্জা পাচ্ছে, কেন লজ্জা পাচ্ছে? মাঝে মাঝে মনে হয় এই সরকারটা বোধ করি খুব লাজুক টাইপের একটা সরকার, যে তারা নির্বাচনটা কবে হবে এটা বলতেও লজ্জা পায়। ভাই বলে দেন ফেব্রুয়ারিতে, বললে কি এমন সমস্যা? ফেব্রুয়ারি আপনার কাছ থেকে চেয়ে চেয়ে দিতে হবে। এখানে তাহলে মানে বিএনপির কোনো প্রতিক্রিয়া কি থাকবে বলে মনে হয়? বিএনপি কে নিয়েও একটু এই জন্য প্রশ্ন করছি, কারণ বিএনপি আগে খুব শক্ত অবস্থানে ডিসেম্বরে নির্বাচন হবে, হতেই হবে, স্বয়ং তারেক রহমান বললেন। তারপরে তারেক রহমানই প্রস্তাব করলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের, ডিসেম্বরে করলেনই না প্রস্তাব ডক্টর ইউনূসের কাছে। তখনও যদি কিন্তু প্রয়োজনীয় সংস্কার এরকম বললেন, তারপরে শোনা গেল হয়তো ফেব্রুয়ারি প্রথমার্ধে এত কিছু হলে তাহলে হবে, হতে পারে আপনি যেটি বলছিলেন। এখন আবার সেই ফেব্রুয়ারি অথবা এপ্রিলে বিএনপির প্রতিক্রিয়াটা কেমন হতে পারে একটু সংক্ষেপে শুনে আমি একই দুটো প্রশ্ন নিয়ে আব্দুল্লাহ মামুনের কাছেও যাব। দেখেন বিএনপির প্রতিক্রিয়া কেমন হতে পারে এটা বলা বড় কঠিন, কারণ বিএনপিকে আমি আসলে বুঝতে পারি না। আমি এখন বিএনপিকে আসলে বুঝতেই পারি না এই দলটা আসলে কি চায়। দেখেন একটা জিনিস, বিএনপি ডিসেম্বরের কথা বললেন, ওনার নেতা খুব দৃঢ় হয়ে বললেন ডিসেম্বর না হলে হবে না, অমুক তমুক অনেক কিছু বললেন। এবং ওই বলার সময় উনি কেন বললেন? উনি যেটা জনগণকে বলেছেন, বলেন নাই? ধরা যাক হাইপোথেটিক্যালি ধরেন আমি বিএনপিকে সমর্থন করি, ধরে নেন আপনি, তাহলে আমি কি আশায় বুক বাঁধি নাই যে ডিসেম্বর ইলেকশন হবে? আমি তো ভেবেছি ডিসেম্বর ইলেকশন হবে। এক নেতা বললেন যে ডিসেম্বরের পরে একদিনও না বলেছেন, তাহলে আমি তো ডিসেম্বর ইলেকশন হবে এইভাবে আমি কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড। বিএনপিও আমাকে নিয়ে আন্দোলন করেছে, রাজপথে নেমেছে, কথা বলেছে,
তারপর বিএনপি যে হঠাৎ করে শিফট করে 2 মাস পিছিয়ে গেল, এটা নিয়ে তুমি আমার সঙ্গে কোনো কথা বলেন নাই, মানে আমার সঙ্গে, মানে জনগণের সঙ্গে কোনো কথা বলেন নাই। এখন পর্যন্ত কি বিএনপি বলেছে একবারও যে কি কারণে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বেটার? একবারও বলেছে? হয়তো বলবে যে আপোষটাই রাজনীতির একটা স্ট্র্যাটেজি, হতে পারে আপোষ রাজনীতির স্ট্র্যাটেজি, কিন্তু আপনার রাজনীতিতে জনগণ কোথায়? যদি জনগণ আপনার রাজনীতিতে থাকে, তাহলে জনগণের কাছে আপনি কোনো ক্লিয়ার হচ্ছেন না। আপনি বলতে পারতেন এই বৃদ্ধ লোকটা গোল ধরেছে যে কোনোভাবে ডিসেম্বরে করবে না, ওনাকে অনার করতে যে আমরা 2 মাস পিছিয়ে এলাম, এটাই বলেন রে ভাই, এটাই বলেন। আপনি তো তাও বলেন না, জি আপনি কিছুই বলেন জি না। আপনি ফেব্রুয়ারির প্রস্তাব দিলেন, ফেব্রুয়ারি প্রস্তাব ওরা মানলো, এখনো মেনেছে বলে কেউ প্রমাণ করতে পারবে না। তবে বিএনপির আমির খসরু মাহমুদ কিন্তু ওখানে বসে বলেছেন যে ওনারা সম্পূর্ণ সন্তুষ্ট। হুম। ওনাদের সন্তুষ্টি তাহলে খলিল সাহেব, যে খলিল সাহেব কি বললো এতে উনি সন্তুষ্ট হয়ে গেলেন, আর জনগণ কি ভাবলো এটা ওনারা বদার করেন না? জি আমি আসলে এই প্রশ্নটা রেখে আমি একটু নেতৃবৃন্দের জনাব কাছে আমি আব্দুল্লাহ একটা কথা মামুনের কাছে বলতে যাই। চাই, জি আমি এটা শেষ করে শেষ একটা করুন। বাক্য জি বলি যে বিএনপির নেতৃত্বের কাছে আমার খালি একটাই বক্তব্য, বিএনপির জন্য এই দেশে জনগণ না, এদেশের জনগণের জন্য বিএনপি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত বিএনপি উপলব্ধি করতে যদি না পারে, তাহলে আমি মনে করি সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ বড় ঝরঝরে। জি জনাব মাসুদ কামাল, মানে বিএনপি সন্তুষ্ট হলোটা কেন তাহলে? এত যদি কিন্তু প্রয়োজনীয় এত কিছু আমরা বুঝতে পারছি, বিএনপি কি বোঝে না? নিশ্চয়ই বুঝেছে। সেই প্রশ্নটা আপনার একটা বিশ্লেষণ আমি পরবর্তীতে শুনবো। জনাব আব্দুল্লাহ মামুন, আপনি আসলে আজকের প্রেস ব্রিফিং থেকে নতুন কিছু কি পেলেন, এবং কি মনে হলো ফেব্রুয়ারিতে বা এপ্রিলে নির্বাচন ধরে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিচ্ছেন? জি না, আপনাকে ধন্যবাদ স্যার। আমি একটা ছোট কারেকশন দিই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর না, আমি এসএম হলের প্রভোস্ট। ও আচ্ছা, আমি দুঃখিত, আমি দুঃখিত। আমি একটু একেবারেই কামাল ভাইয়ের সাথে এবং আপনার প্রশ্নের মধ্যে নতুন করে বলার কিছুই নেই। আমি হয়তো কামাল ভাইয়ের মতো করে বলতে পারছি না, বাট কোনো নতুন মেসেজ নেই, কোনো নতুন বার্তা নেই, সেটা দেশের জন্য হোক, সেটা মিডিয়ার জন্য হোক, বিএনপির জন্য হোক, কারোর জন্য হোক। এখানে একটা বিএনপির পার্সপেক্টিভে আমার মনে হয় একটা বার্তা, যেটা তাদের যে কনফিডেন্স ছিল বা যে রেসপেক্ট ছিল, বরং সেটাকে একটু অন্যভাবে দেখা যায়। মনে করি সবচেয়ে এই গ্রুপটা হতাশাগ্রস্ত হবে বা মনক্ষুণ্ণ হতে পারে এই ঘটনায়, এবং ক্লিয়ারলি আবার সেম স্ট্যান্ড ঘোষণা করলো। এটা আমি কামালের সঙ্গে একটু কমপ্লিমেন্ট করলাম। আমার প্রশ্নটা একটু অন্যভাবে যেতে চাই, যেহেতু আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়াই, ডেভেলপমেন্ট সোশিয়োলজি পড়াই। আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা কামাল ভাই বললেন যে এই বয়স্ক মানুষ বা নতুন কিছু নাই, লজ্জার বিষয়। আসলে কত মূল্যে আমরা এপ্রিলে বা জুনে ইলেকশনটাকে কিনবো, বা কত মূল্যে সংস্কারটাকে কিনবো, বা সংস্কারকে একটা এরকম প্যাকেজ যে আপনি ধরিয়ে দিলেন এবং এটা কন্টিনিউয়াসলি করে ফেলবে, এটাকে সংস্কার, এটা চলমান প্রক্রিয়া। কয়েকটা তথ্য আপনাকে দেই, যেহেতু আমি মাস্টারি করি। দেখেন, আমাদের এই মুহূর্তে এই তথ্যগুলো সবাই জানি। আমি একটু ফোরকাস্ট মডেলে বলছি, যেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল ট্রেন্ড অ্যানালাইসিস বলি আমরা। এটা হলে কি হবে, যে নির্বাচনটা এখন হলে কি হবে, এপ্রিলে হলে কি হবে, বা জুনে কি। আমরা ওয়েদার নিয়ে কথা বলছি, বাট এই জিনিসগুলো আমার মনে হয় দর্শকদের একটু জানা দরকার, যে অর্থনৈতিক দিক, বেকারত্বের দিক, ইনভেস্টমেন্টের দিক, গ্রোথের দিক, রিজার্ভের দিক, ফরেন ট্রেডের দিক, এইটা একটু আমি যদি সময় দেন আমি তুলে ধরতে চাই। প্রথমে আসি যে আমরা কয়েকদিন থেকে শুনছি যে অগস্ট থেকে 24 থেকে মার্চ পর্যন্ত কোম্পানি, পোশাক কারখানা বন্ধ হয়েছে প্রায় 69টি। আমি যদি প্রজেক্ট করি, যদি এপ্রিলে ইলেকশন হয়, এই ধারা যদি চলতে থাকে, আমার এক্সপোনেনশিয়াল ট্রেড মডেলে যদি আমি ফেলি, তাহলে পোশাক কারখানা বন্ধ হবে 117টি। আবার যদি আমি জুনের পরে যাই, এই নাম্বারটা হয়ে যাবে 160 থেকে 70টি। এরপর যদি আমি দারিদ্রের হার ধরি, 24-এ আমার ছিল 20.5, যদি এটা আমরা 25-এর দেখি, আমরা এটা 22.9, আর এটা যদি 26-এ যদি আমরা প্রক্ষেপণ করি এই মডেলে, তাহলে যেটা হয়ে যাবে প্রায় 26% হবে দারিদ্রের হার। আর একটা ইম্পর্টেন্ট ডেটা, যে এত কিছু নিয়ে যে আন্দোলনটা হলো, যে বেকারত্বের হার আমাদের, সেটা 23-এর প্রান্তিকে ছিল, অক্টোবর ডিসেম্বরকে যদি আমরা টাইমটা ধরি, তাহলে ছিল 24 লাখ। এখন এটা যদি আপনি 24-এর অক্টোবর ধরেন, তাহলে এটা 27.5 লাখ হবে। আর যদি আপনি অক্টোবর বা ডিসেম্বর ধরেন আপনার এই বছরের, তাহলে সেটা হবে 31 লাখ। আর যদি আপনি এপ্রিলের পরবর্তী যান, সেটা কিন্তু হয়ে যাবে 35 লাখ। এই জিনিসগুলো কিন্তু এই গল্পের ভিড়ে হারিয়ে যাচ্ছে, যে অর্থনীতির চেহারাটাকে। আমরা মব ভায়োলেন্স নিয়ে অনেক কথা বলছি। আরেকটা জিনিস আপনাকে বলি, যে আমাদের, ডক্টর আব্দুল্লাহ মামুন, মূল্যস্ফীতি কমেছে। আমি সেদিকে আসবো, যেহেতু অর্থনীতির আলোচনা শুরু করেছি আমি। যে গ্যাসের উৎপাদন নিয়ে কয়েকদিন খুবই আলোচনা হয়েছে, আমাদের যে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, তারা সিগনিফিকেন্টলি এটাকে হাইলাইট করছে যে ড্রপ করছে গ্যাস। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যেটা কমা বাড়া হতে পারে। ইকোনমিক মডেলিং এ যদি বলি, যে এখন বলছে যে 270 ঘনফুট এখন যে গ্যাসের আপনার উৎপাদনের পরিমাণটা, সেটা কিন্তু আপনি যদি প্রক্ষেপণ করেন, এটা কমে 127 ঘনফুট আসবে, যদি আপনি এই স্টেবিলিটি না আনতে পারেন।
আরো দুটো ডাটা দিয়ে আমি একটু আবার গুণগত আলোচনায় দেয়, জিডিপিটা না আলোচনা করলেই নয়। যদিও বিবিএস এর তথ্য এটাকে 4.2 দেখানো হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক 3-এর নিচে দেখাচ্ছে, কিন্তু এই সিস্টেম চলতে থাকে কিন্তু 3.5-এ আসবে। তাহলে হোল ইকোনমির একটা চরিত্র আপনি দেখতে পাবেন। এভাবে প্রত্যেকটা অর্থনীতির সূচক যদি আপনি দেখেন এবং যদি প্রজেক্ট করেন, তাহলে কিন্তু ভালো সিনারিও দেয় না। এখানে একটা কথা থাকে, এরর, বাট দ্যাট ক্যান বি 5%, দ্যাট ক্যান বি 10%। কিন্তু এই অর্থনীতির চাল চরিত্রটা কি এই সরকার কনসিডার করছে? এবারে আসি দুটো জায়গায়, একটা হচ্ছে রিজার্ভের কথা আমরা বলছি, এটা অবশ্যই সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু আপনি ইন্টারনাল ইকোনমির হেলথ কি ভালো? আপনার ইন্টারনাল ইনভেস্টমেন্ট কি হচ্ছে? আপনার এমপ্লয়মেন্ট কি বাড়ছে? না, আপনি সেটাকে চাপিয়ে রেখে ব্যাংক সুদের হার বাড়িয়ে দিয়ে আপনি সেটাকে যদি কন্ট্রোল করেন, তাহলে আপনি এক্সটার্নাল ট্রেড কন্ট্রোল করছেন, করে আপনি এই রিজার্ভটা বাড়াচ্ছেন, কিন্তু আপনি ওভারঅল ইকোনমির হেলথ কি হবে? এই জায়গাগুলো কিন্তু আলোচনা আসছে না। সর্বশেষ আরেকটা তথ্য দিয়ে আমি শেষ করি যে আপনি গভর্নমেন্ট যেভাবে ইকোনমিটাকে দেখাচ্ছে, আপনি যে কথাটা আমাকে একটু আগে বললেন যে কেন তাহলে ইনফ্লেশন বাড়ছে না, আমি ইনফ্লেশনের একটা তথ্য আপনাকে দেই। সেটা হচ্ছে যে আপনি কৃষিখাতে ভর্তুকিটা একটু বলে দিতে চাই যে এখন ধরনের ভর্তুকি আপনি দিচ্ছেন 17,000 কোটি টাকা, যেটা একটু অনেক কম। সেটা যদি আপনি দিয়ে থাকেন, তাহলে আবার যদি প্রজেক্ট করি আমি, তাহলে 17,000 কোটি টাকা নিচে নেমে আসবে, তাহলে কৃষি আমাদের মূল খাত, সেটাও কিন্তু সাফার করবে। এরপরে আসি আপনাদের মুদ্রাস্ফীতির কথা জিজ্ঞেস করেছেন আপনাকে, আমাদের এক্সপেকটেশন কিন্তু ছিল এটা 9-এর নিচে নামবে, যেটা এখন 10-এর নিচে, অর্থাৎ 9.73। আর এটাকে যদি প্রজেক্ট করি যে এই কন্ট্রোলটাকে যে একটু ইন্টারনাল ট্রেড বাড়ে, এক্সটার্নাল ট্রেড বাড়ে, সেটা কিন্তু আবারও 11-এর মতো হয়ে যায়। যে জিনিসটা আর্গুমেন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কত মূল্যে ইলেকশনটাকে কিনবো, বা ঐক্যমত্য কমিশন জুলাই সনদ কত মূল্যে কিনবে, সামাজিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমি নাই বা গেলাম। এই যে ইকোনমিক ইন্ডিকেটর গুলোর কথা আমি বললাম, এটা তো কয়েকটা উল্লেখ করলাম, 18টা 20টা আমি এই মডেলে করে দেখেছি। সেই প্রশ্নটা কিন্তু করা দরকার। আপনি জুনে না করবেন বা ডিসেম্বরে করবেন, এপ্রিলে করবেন না জুনে করবেন, সেটা কিন্তু গভর্নমেন্টের এই বিষয়গুলো তুলে ধরা দরকার যে আমরা সামাজিক আপনি মনে করছেন রাজনৈতিক সরকার দ্রুত আসলে এই বিষয়গুলোর উন্নতি হবে? রুট ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। সবগুলোর উন্নতি আমি বলছি না যে হবে, বাট ইন্টারনাল ট্রেড যে বাড়বে বা এখানে ইনভেস্টমেন্ট বাড়বে, আপনার এমপ্লয়মেন্ট যে বাড়বে, বা এফডিআই এর গতি যে বাড়বে, আমাদের ঋণ যে বাড়বে, আমাদের বৈদেশিক সাহায্য যে বাড়বে, এটা তো নর্মাল বিষয়, কারণ এটা গভর্নেন্স এর সঙ্গে রিলেটেড, লং টার্ম গভর্নমেন্টের সঙ্গে রিলেটেড, সেটা তো নিশ্চয়ই হবে। ধরেন 22টা ইন্ডিকেটর বা 12টা ইন্ডিকেটর নিয়ে আমি কথা বলবো, এই 12টা ইন্ডিকেটর মানে 8টা তো হেলথ ভালোর দিকে যাবে। সেটা তো আপনি এই ডিলেমার কারণে, আপনার ইন্টারিম গভর্নমেন্টের কারণে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আরো একটা জিনিস আপনাকে বলি, আপনি যদি ওভার রিসেন্ট ধরেন আমরা 20 বছরে যদি দেখি সারা ওয়ার্ল্ডে, আপনি দেখবেন যে 22টা বা 23টা যদি দেশের আপনি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দেখেন আপনি, সেটা কিন্তু দেখবেন যে 1 মাস থেকে হাইয়েস্ট 1 বছর 7 মাস। আর যদি সেটাকে আপনি গড় করেন একদম বাংলা কথা, সেটা হচ্ছে 10 মাস 3 সপ্তাহ। এই প্রত্যেকটা গভর্নমেন্ট এমনও আছে, দুটো গভর্নমেন্ট এখানে যারা কনস্টিটিউশন পুরো চেঞ্জ করে ফেলেছে, এবং এখানে এই 22টা দেশের মধ্যে যারা কনস্টিটিউশন সংস্কার করেছে প্রায় 16টা দেশ। যেটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনার ইফিসিয়েন্সিটা কি, আপনি কতটুকু এফিসিয়েন্ট? আমি তো উদাহরণ দিলাম যে বিশ্বের 22টা দেশ তাদের সময় নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর 3 সপ্তাহ, এবং তারা এর মধ্যে ইলেকশন করেছে, যেখানে 1 মাসের গভর্নমেন্টও আছে। রিসেন্টলি আপনি ইন্দোনেশিয়ার কথা ধরেন, তারা 1 বছরের মধ্যে 1 বছর 1 সপ্তাহের মধ্যে ইলেকশন করেছে। তো সেই জিনিসগুলো তো আপনি জনগণের সামনে তুলে ধরতে হবে, গভর্নমেন্টের তো এই আর্গুমেন্টটা করা দরকার যে আমি কতদিন সময় নেব, আমি কতদিন থাকবো। এবং কামাল ভাই ঠিকই বলেছেন যে এই যে, আমি তো বুঝি না এটা কেন উনি বললেন, এটা ইন্টেনশনাল কিনা, যে কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে এই জুন, এইটাই তো সমস্যা তৈরি করে ফেলবে। সেজন্য আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত এই বিষয়গুলো ক্লিয়ার করা, যে এই ধরনের প্রেস কনফারেন্স করে পুরান জিনিস নতুন করে না গিয়ে আমার অর্থনৈতিক ক্ষতি কি হবে, আমাদের সামাজিক স্থিতিশীলতা কি হবে, ইলেকশন দেরিতে হলে বা ইলেকশন কাছে হলে, সেই আর্গুমেন্ট গুলো আমরা এই আমাদের যে প্রেস সচিব তার কাছ থেকে শুনতেছি। আমি এই পুরাতন কথা আর্গুমেন্টে আরেকটু কথা বলবো, মানে ছোট প্যাকেজ বড় প্যাকেজ নানান রকম টার্মস আমরা এর মধ্যে শুনেছি। আর যেহেতু জনাব মাসুদ কামালের কাছে আমি এই বিষয়টা শুনবো, কিন্তু আমি এই জায়গাটা একটু আপনার কাছ থেকে, যেহেতু আপনি অর্থনীতির বিশ্লেষণ করছেন, যুক্তরাষ্ট্র এখন আবার 35%, সেক্ষেত্রে মানে অর্থনীতির যে চালচিত্রের কথা আপনি বলছিলেন, এটা নিশ্চয়ই একটা বড় প্রভাব আছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে। অবশ্যই অবশ্যই। এবং আপনি যদি কম্পিটিটর দেশগুলোকে দেখেন, আমাদের যে অ্যাপারেলস এর ক্ষেত্রে, সেই দেশগুলো কিন্তু যখন আমাদের 35-এর সঙ্গে 15 যোগ হয়ে যাবে, 50 হয়ে যাবে ইনক্লুডেড, তখন আবার আলোচনাটা সামনে আনানো। এবং সবচেয়ে কথা বলছি, ব্যবসায়িক সংগঠনগুলো কিন্তু প্রত্যেকটাই প্রায় বলেছে যে গভর্নমেন্ট এই বিষয়ে তাদের সাথে কথা বলছে না বা তাদেরকে ডার্কে রাখা হচ্ছে। এইটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ইস্যু। আমি জানি না আপনি এবং কামাল ভাই আমার সাথে একমত হবেন কিনা। তাহলে আপনি কেমন করে গুড গভর্নেন্স, কেমন করে ইনক্লুসিভ সিস্টেমের দিকে গেলেন? আপনি তো কোনো দলের সরকার না, আপনি তো সব দলের সরকার। এখানে অনেক ইকোনমিস্ট আছেন, তারা তো এই জিনিসটা দেখা দরকার ছিল যে আমাদের যে বিজনেসম্যান, আমাদের সময় কম, এবং তারা এখন এসে লবিস্টের কথা বলছে। তারা লবিস্ট কেন হলো না? আমরা এখন বলছি বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন, এবং বাণিজ্য উপদেষ্টা বলছেন, এখন এসে বলছেন
যে শুধুমাত্র তো এক দেশের শুল্ক কমালে হবে না বা টেরিফ ঠিক করলে হবে না, এটা তো আমার অন্যান্য পার্টনারকে টেরিফ ইম্প্যাক্ট করবে। আবার ইউরোপিয়ান মার্কেটকে আমাদের কনসিডারেশন নিতে হবে, যে যখন এখানে মার্কেট ফল করবে তারা যেন কম রেটে আমাদের প্রোডাক্ট কিনতে না পারে। এখানে কিন্তু আমি মনে করি যে ইফিসিয়েন্সি পরিচয় দিয়েছে তা না। এখন আপনি যখন অর্থনৈতিক সামাজিক বাস্তবতায় খুব স্মার্ট অ্যাপ্রোচ দিতে পারছেন না, তো আপনি সংস্কারেরটাও মনে হয় গুগলেট পাঠিয়ে ফেলছেন, এক এক দিনে একটা ইস্যু সামনে এসছে। এই সংস্কারের গুবলেটা নিয়ে এখন আরেকটু তো কথা সন্দেহ বলবো, আপনি করলে অর্থনৈতিক বিষয়টা ফেব্রুয়ারি একদম বা জুন আরো দেরি হবে কিনা ইলেকশন। জি, আপনি একদম স্ট্যাটিস্টিক্স দিয়ে বিভিন্ন কিছু বুঝাচ্ছিলেন। একটা তো আছে এফিসিয়েন্সি, আর একটা স্বচ্ছতার জায়গাও বললেন। কদিন আগে মার্কো রুবিওর সাথে প্রধান উপদেষ্টার কথা হলো, কি যে হলো সেটাও আমরা খুব স্পষ্ট হলাম না। বৈঠকগুলো সম্পর্কে কেন যেন বা আলোচনাগুলো সম্পর্কে কেন যেন স্পষ্ট করা হয় না। জনাব মাসুদ কামাল, নির্বাচনের সেই যে জুন নাকি কবে, সেটি নিয়ে আরেকটু যেটি জানতে চাই যে জামাতের আমির সম্প্রতি যেটি বলেছে, এটাও খুব আলোচনা হচ্ছে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, লালমনিরহাটের পাটগ্রামের ঘটনার কথা তিনি বলছেন, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে এখন কিসের নির্বাচন, তিনি এমনটি বলছেন। জামাতের মিয়া গোলাম পরওয়ার তিনিও বলছেন লেভেল প্লেইং ফিল্ড নেই, এই পরিস্থিতিতে নির্বাচন মেনে নিতে পারি না, যেন তারা নির্বাচন মেনে নেবেন এই ধরনের কথা বলছেন। এনসিপিও তার আগের অবস্থানে, বিচার সংস্কার হলে তারপর গণপরিষদ নির্বাচন, পদযাত্রা করে করে এই বার্তায় দিচ্ছে। এই অবস্থায় আসলে মানে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন, সেখানেও প্রশ্নবোধক চিহ্ন আপনি দেখেন কি? হ্যাঁ, আমি দেখি দেখেন, কতগুলো জিনিস এখানে, এগুলি কোনো রাজনৈতিক না। এই যে জামাত যে কথাটা বলছেন, এনসিপি যে কথাটা বলছে, এটা তার রাজনীতি। তারা নিজেরাও মনে করে যে নির্বাচন যত দেরিতে হবে, আমার ধারণা, আমি শিওর না, আমি বলতে পারবো না তাদের মনের কথা, আমি যেভাবে বুঝি, আমার উপলব্ধি বলে তারা মনে করে যে নির্বাচন যত দেরি হবে তত তাদের সুবিধা হবে, এটা তারা মনে করে। জামাত মনে করে, এনসিপিও মনে করে, বিএনপির মনে করে যে নির্বাচন যত দেরি হবে তত বিএনপির অসুবিধা হবে, বিএনপি তত ভোট কমবে। এবং এটা আমিও মনে করি পার্সোনালি, যত দিন যাবে তত বিএনপি যদি দেরি হয়, বিএনপির জন্য একটু ঝামেলা হবে। তাহলে জামাত, এনসিপি এবং সরকার, এরা তিনটা দলই বিএনপির জন্য আসলে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য খুব আন্তরিক নয়। তারা তাদের মতো করে চিন্তা করছে। এবং এই জিনিসটা বিএনপিও যে বোঝে না তা না, আমার ধারণা বিএনপিও বোঝে। কিন্তু বিএনপি আবার মনে করে আমি যদি সরকারের বিরুদ্ধে সরাসরি যাই তাহলে আমার অবস্থা আরো খারাপ হবে, জনগণ বলবে এরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা এই ভয়টাও পায়। বিএনপি হলো এখন সবচেয়ে বেকায়দায় থাকা রাজনৈতিক দল, অথচ আমার বিবেচনায় বিএনপি সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকার কথা ছিল। এই জন্য ছিল, আমি এটাও মনে করি, বহুবার আমি বলেছি, এই সরকার কিন্তু টিকে আছে বিএনপির সমর্থনে। কালকে যদি বিএনপি বলে আমি এই সরকারের সঙ্গে নাই, এই সরকারকে আমি সমর্থন দেব না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম এই সরকার 7 দিন টিকতে পারবে না। এই সরকারকে টিকে রাখছে বিএনপি। এই জিনিসটা সরকারও তারা আচরণে বোঝায় না, বিএনপিও বুঝে কিনা আমার সমস্যা, আমার সন্দেহ আছে। তো এই অবস্থায় সরকার এবং তার সঙ্গে যারা আছে তারা সবাই চেষ্টা করছে নির্বাচনটাকে কত বিলম্বিত করা যায়, কারণ তারা মনে করে বিলম্বিত করলে তাদের জন্য কিছু না কিছু লাভ হবে। বিএনপি কিছু বলতে পারছে না, কেন আমি জানি না, বিএনপি এটা নিজস্ব কি সমস্যা আমি বলতে পারবো না। এটাই হলো বর্তমানে চলমান রাজনীতি। পাশাপাশি দেখেন বিএনপির এই মুহূর্তে সবচেয়ে নেগেটিভ দিকটা কি? সবচেয়ে নেগেটিভ দিক হলো বিএনপির লোকজন প্রত্যন্ত অঞ্চলে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে অবাধ চাঁদাবাজি হচ্ছে, জবরদখল হচ্ছে, অবাধ সমস্যা হচ্ছে, এবং সেগুলো ম্যাক্সিমাম বিএনপি অথবা বিএনপি নামধারী লোকজন করছে। বিএনপি মাঝে মাঝে দু একজনকে বহিষ্কার করছে, কিন্তু এতে ফল খুব যে একটা হিতে আপনার খুব যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেরকম না। এখন আমি যদি বলি চাঁদাবাজি থামানোর দায়িত্বটা কার, বিএনপির নাকি সরকারের? সরকারের সরকারের। সরকার সেটা করে না কেন? সরকারও করছে না ওই একই কারণে, যে হোক না একটু বদনাম বিএনপির, একটু ডিফেম হোক না বিএনপি, অসুবিধাটা কি? এইগুলো দেখে মাঝে মাঝে মনে হয় তাহলে কি এই সরকার একটা বিরাজনীতিকরণের মানে প্রচেষ্টা করছে? আসলে আর কি কোনো উদ্দেশ্য, মানে জনাব মাসুদ কামাল, সরকার বিএনপি ডিফেম হোক, এটাই একটা মানে সরকার, ধরুন মব জাতীয় যে অপরাধগুলো হচ্ছে সেগুলো ব্যবস্থা না তো দূরের কথা, প্রেসার গ্রুপ, এটা আওয়ামী ন্যারেটিভ, এখানে এরা সফট আওয়ামী লীগার, এই ধরনের নানান রকম টার্মও আমরা এখন শুনতে পাচ্ছি। মানে এটার সরকারের এই অবস্থানের কারণ কি? মাঝখানে কিন্তু আমরা যেমন হয়তো ফেব্রুয়ারির দিকে মাহফুজ আলমকে শুনেছিলাম এখন থেকে শক্ত হাতে দমন করা হবে, মব যে দলেরই হোক আর মবকে সহ্য করা হবে না। তারপরে খানিকটা কমেও ছিল বলে মনে হয়, তারপর আবার এই অবস্থা। আহ, সরকার কি এখন আবার বিশেষ করে ছাড় দেওয়ার কোনো জায়গায় গেল? আজকে কিন্তু আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এখন থেকে শক্তভাবে আইন প্রয়োগ করবে, যেন মানে নির্বাচনের আগে শক্তভাবে আইন প্রয়োগ করার কথা, নির্বাচনের আগে। আহ, কি মনে হচ্ছে সরকারের আসলে অ্যাপ্রোচটা? এখন থেকে তো গতকাল থেকে ছিল না, নয় কেন? হ্যাঁ, এখন থেকে কেন? মানে এতদিন যা হওয়ার হয়েছে এখন থেকে করবো কেন? এতদিন কি আপনি দায়িত্বে ছিলেন না? এতদিন আপনি বুঝেন নাই? হঠাৎ করে আজকে বলতেন, কাল রাত থেকে স্বপ্ন দেখছেন যে স্বপ্নে পাওয়া বুড়ি খেয়ে বলতেছেন আপনি এই কথা?
এগুলো কি? তারা তো প্রথম দিন থেকে দায়িত্বে আসেন, তারা এতদিন করেননি কেন? এতদিন হতে দিয়েছি, অতএব এখন থেকে মানে হতে দিব না। ভাই এইগুলো বলার জন্য শুনেন, এদের কথা আমি কোনো গুরুত্বই দিই না আসলে। এদের কথা আমি কোনো গুরুত্বই দিই না, এরা যা ইচ্ছা তাই বলে, কেউ কিছু বলে না। আমাদের মিডিয়াগুলো হচ্ছে সব চামচা টাইপের মিডিয়া, এরা নিজেরা যা বলে ওটাকে ফলো করে প্রচার করে। পৃথিবীর আর কোন দেশে একটা প্রেস সেক্রেটারির কথা এত গুরুত্ব দিয়ে প্রচার করা হয় বলেন তো আপনি? এমনকি এই দেশে হতো না আগে। এই দেশেও তো এইটাই তো প্রথম প্রেস সেক্রেটারি না, আর বহুত প্রেস সেক্রেটারি ছিল। এই প্রেস সেক্রেটারির কথা যেভাবে গুরুত্ব দিয়ে প্রচার করা হয়, এরকম এত কথা হতো না। উনি এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, কি বলতেছেন না বলতেছেন, মপকে বলেন এটা নাকি প্রেশার গ্রুপ। বলছেন এই কথা বলেন নাই? মা বলে প্রেশার গ্রুপ। চিটাগাং ইউনিভার্সিটির কথাটা আমি বলি, যেহেতু আমার সঙ্গে একজন শিক্ষক আছেন, উনি এটার মর্মটা আরো আমার চেয়ে ভালো বুঝবেন। কেমন লাগে ওনার, ওনাকে যে ওনার ছাত্ররা বলে স্যার আপনি আপনার যোগ্যতায় এখানে বসেন নাই, আমি আপনাকে প্রভোস্ট বানিয়েছি, আমরা আপনাকে প্রভোস্ট বানিয়েছি, আমরা যা বলবো তা আপনাকে শুনতে হবে। ওনার শিক্ষক জীবনে এর চেয়ে বড় অপমান অপদস্থ হওয়ার আর কি থাকতে পারে? উনি প্রভোস্ট হয়েছেন, উনি ওনার যোগ্যতা হন নাই, ও বসাইছে আপনাকে না। এটা যখন বলে, এটা কি প্রেশার নাকি মব? এটা কি? আমাকে ওই দিন একজন দেখলাম ডেপুটি প্রেস সেক্রেটারি আমার সঙ্গে বসে বলতেছে, আমাকে বোঝাচ্ছে যে যার ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে, যার প্রমোশনের ব্যাপারে অথবা যার নিয়োগের ব্যাপারে, তার অতীত আপনি ঘাটে দেখেন অমুক তমুক। আরে ভাই, তার অতীত ঘাটলে পরে ঘাটেন, আমার তো কোনো আপত্তি নাই। সেটা আপনি এইটা ভিসিকে এই ভাষায় বলে আপনি বলতে পারেন। ধরলাম তার অতীত খুব খারাপ, তাই বলে কি ভিসিকে এই কথা বলাটা বোঝাতে পায়? যারা এটা বলেছে তাদের ছাত্রত্ব কি এখন আছে না? আছে। তো তারা কি এখনো থাকে? তাদের বিরুদ্ধে আপনি কখন যখন কোনো অ্যাকশন নিতে না পারেন, তখন আপনি প্রেস সেক্রেটারি হন যেই হন, আপনি যদি বলেন যে মব আর সহ্য করা হবে না, তখন আমি বলবো আপনি মবও বুঝেন না, সহ্যও বুঝেন না। আপনি আমাকে বলেন পটিয়ার ঘটনা যেটা ঘটলো, পটিয়ার ঘটনার পরে এই এনসিপির একজন নেতা স্পষ্ট করে লিখলো, ফেসবুকে লিখলো যে পটিয়া থানাকে মাটির সঙ্গে ঘুরিয়ে দেওয়ার সময় হয়েছে। এখনো কোনো এটা আছে কেন? এখনো ঘুরিয়ে দেওয়া হলো না, তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে? একটা লোক বলতে পারে এই সময় এসে বলতে পারে? আরেক ছেলে কি অয়ন না কি যেন নাম, সেও দেখলাম ফেসবুক স্ট্যাটাসে দিয়েছে এটা, যে পটিয়ার ওসিকে এখন ফাঁসিতে ঝোলানো জায়েজ হয়ে গিয়েছে। এটা বলতে পারে সে? এটা তো বলতে পারে না, কিন্তু বলেছে। আবার এদিকে দেখলাম কোন এক লোক ফেসবুকে এই তাসনিম জারা নাকি একজন আসদের লিডার, তার সম্বন্ধে কি লিখছে, তার চাকরি চলে গেছে। তাহলে কি হলো ভাই? তাহলে আপনি কোন আইন কোনটা? যে ফাঁসির কথা বলতেছে, যে ফাঁসি দেওয়াটা জায়েজ হয়ে গেছে, তাকে কিছু না বলাটা যদি আইন হয়, তাহলে ওই যে একটা মহিলাকে অপমান করছে ওটাও খারাপ, অন্যায়, আমি অস্বীকার করবো অন্যায়, কিন্তু সেই অন্যায়ের শাস্তি কি তার চাকরি চলে যাওয়া? আপনি এগুলি বিবেচনা করেন। আপনি এক চোখে নুন বেচবেন, আরেক চোখে তেল বেচবেন, তারপরে বলবেন যে আইনের শাসন আমরা কায়েম করতে বদ্ধপরিকর বলবেন। তা আপনাকে নিয়ে লোকে কি হাসবে নাকি ভালোবাসবে? জি। মানে একটা প্রবাদের কথা মনে পড়ছিল। যাই হোক, ডক্টর আব্দুল আল মামুন, আপনিও আসলে এই আইন শৃঙ্খলা প্রসঙ্গটা একটু শুনবো, কারণ মানে এটি ওই পুরনো আলোচনা, নতুন করে যেহেতু প্রেস সচিব বলছেন নির্বাচনের আগে শক্তভাবে আইন প্রয়োগ করার নির্দেশনা দিয়েছেন, শক্তভাবে আইন প্রয়োগ করার বিষয়ে শুনবো। আমি একটু ওটাতে জানি, আপনি তোমাকে 1 মিনিট সময় দেন। প্রশ্নটা ছিল আমার আমার ভিউটা আমি রিফ্লেক্ট করি। কারণ রেসপেক্ট হিজ মাই ওন ইন্ডিপেন্ডেন্ট ভিউ। কারণ একটা সুন্দর কথা বলছে যে পুরোটাই যদি নেই, যে 7 দিনও টিকতে পারবে না সরকার যদি বিএনপি সাপোর্ট না দেয়। এটা কেন বিএনপি কি বুঝছে না, নাকি সরকার বুঝেও না বোঝার ভান করে? যদি আমি ঠিক বলে থাকি কারণে যে তারাও এটাকে রিয়েলাইজ করে, এটা খুব ভালো একটা স্টেটমেন্ট। কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে একটা দল, বিএনপির একত্রিশ দফা নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, আমি বিএনপির নেতৃত্ব সেটা ডিফেন্ড করবো, বাট একটা দল এই সংস্কার প্রস্তাবের যে আলোচনা তার বহু আগে 31 দফা দিয়ে বলেছে যে আমি দ্বিকক্ষ বিষয় সংসদ করবো, আমি 3টা বিভাগের মধ্যে ক্ষমতা সমন্বয় করবো, আমি 10 বছরের প্রাইম মিনিস্টার, অনেকগুলো ঘোষণা দিয়েছে, ইকোনমিক কাউন্সিল সহ 31 দফা দিয়েছে। সেই দলটাকে আপনি আলোচনায় ইনভাইট করলেন, করার পরে আপনি তারা 80টা প্রস্তাব 90টা প্রস্তাব সহ ইনস্টিটিউশনাল অলমোস্ট সকল প্রস্তাবে রাজি হচ্ছে, এবং প্রতিদিন এই বাস্তবতা জানার পরেও যে আমরা সাপোর্ট উইথড্র করলে, হয়তোবা 7 দিনও বা ধরে নিলাম কথা বাদে 1 মাসও থাকতে পারবে না, এটা জানার পরেও প্রতিদিন মিটিং এ যাচ্ছে, প্রতিদিন ডিফেন্ড করছে, হয়তোবা 70 অনুচ্ছেদ মেনে নিচ্ছে, একটা কন্ডিশন দিয়ে যে আইন বিধি প্রণয়নের ক্ষেত্রে কোনো একটা সাব কন্ডিশন দিয়ে, বা আপনার বলছে যে ডিস্ট্রিক্ট লেভেলে কোর্ট হলে কোনো অসুবিধা নাই, রাষ্ট্রপতির যে মৌকুফের ক্ষমতা সেটাতে কোনো অসুবিধা নাই, অনেকগুলো কথা বলছে। সেই দলটাকে মনে হচ্ছে, কাউন্টার জানেন এটা আপনি তখন বলছিলেন কিনা আমার মনে নেই, তাকে আরো চাপিয়ে ধরে, এবং সেটা যতটা না মেইন স্ট্রিম মিডিয়াতে, তার থেকে অনলাইন
মিডিয়াতে আপনি সেটা আরো প্রপাগান্ডাটা করছেন নানান ভাবে, নানান পোস্ট দিয়ে, নানান আইডি ক্রিয়েট করে, নানান ভাবে। এবং আরো একটা জিনিস যেটা, যে ধরে নিলাম যে কামাল ভাইয়ের কথাটা বললো যে বিএনপি কি মনে করে ফেব্রুয়ারিতে গেল, কি মনে করে ডিসেম্বর গেল, ধরে নিলাম এটাও একটা কিছু। কিন্তু একটা দল স্বচ্ছ চোখে, স্বচ্ছ ভাবে আমি বলি যে আমার দাবিটা ডিসেম্বর ছিল, আমি ভদ্রলোকের মতো একটু ছাড় দিয়ে এটাকে কাউকে আর্গুমেন্টেও গেলাম না, জনগণের সাথে না জনগণের জন্য, এটা গেলাম না, আমি মেনে নিলাম যে ঠিক আছে ভাই, আমি তোমার এটা ফেব্রুয়ারি মেনে নিলাম, তুমি ফেব্রুয়ারিতে ইলেকশন দাও। সেটা তো একটা ভদ্রতা মিনিমাম। বা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা আমরা বলছি, এটা তো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের একটা মাধ্যমও বিএনপি দেখিয়েছে যে আমি ছাড় দিলাম। তৃতীয় যে বিষয়টি, যে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব, ধরে নিলাম ওই দিন আমাদের ঠিক মতো মনে পড়ে 19 তারিখের আগে স্ট্যান্ডিং কমিটির মিটিং এর পরে বলা হয়েছে অ্যাক্টিং চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবেন ওই মিটিং এ উনি সেটা আমরা মেনে নেব। আমির খসরু মাহমুদ চৌধুরীর আমার মনে হয় এই ক্ষমতা নাই, উনি বলবেন যে মিটিং ফলপ্রসূ হয়েছে, তারেক রহমানের কনসেপ্ট বা ভিতরের খবরটা জানা ছাড়া, সেটা খলিল সাহেবের সাথে বলুক আর সেটা ইউনূস সাহেবের সাথে বলুক, এটা কিন্তু আমি পজিটিভলি দেখি, তার মানে একটা কনসেনসাস সেখানে হয়েছে। প্রবলেমটা যেটা হচ্ছে, বা লবিগোটের বিএনপি রাজনীতির বাইরে বিএনপি বের হওয়ার চেষ্টা করেছে বিভিন্নভাবে গঠনমূলক কর্মসূচি দিয়ে, 28 তারিখ পর্যন্ত, সেটা আমরা সবাই জানি। তার মানে একটা পরিবর্তনের, আমি এখানে অ্যাডভোকেসি করতে বসিনি বিএনপি, বাট যে জিনিসগুলোকে এপ্রিসিয়েট করা দরকার সেটা এপ্রিসিয়েট করতে হবে। যে একটা পরিবর্তিত রাজনীতির ধারা তারা শুরু করতে চেয়েছে ফ্যাসিজমের বিপক্ষে, সবচেয়ে বেশি তারা স্যাক্রিফাইস করছে। আমি ছাত্রদের অবদানকে কোনোভাবে ছোট করছি না, কারণ এরকম একটা জায়গা থেকে আপনি যদি এই এনসিপি, জামাত বা অন্যান্য দলকে নিয়ে কোণঠাসা করতে চান একটা দলকে, আদতে কিন্তু সেই স্ট্র্যাটেজি থাকবে না। অথবা যেটা বিএনপি এখন জানে, 7 দিন 10 দিন 30 দিন একসময় কিন্তু পিঠটা ঠেকে যাবে, এবং তখন কি রিয়াকশন হয় এইটা কিন্তু রিয়েলাইজ করা সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর একটা পয়েন্ট বলি, তারপরে আপনার মবে যাচ্ছি, ওটা অ্যাড্রেস করবো। সেটা হচ্ছে আপনি যে সংস্কারের কথাটা বলছেন, সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান যিনি, ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান যখনই বললেন যে আমরা এমন একটা জায়গায় এসেছি যখন মনে হচ্ছে যে জুলাই সনদ করা সম্ভব, কারণ আমার মনে নেই আপনি খুব অ্যাক্টিভ অনলাইনে এবং টকশোতে, যে আমার মনে হয় একদিন পরেই বোধহয় দেখলাম পিআর এর আলোচনাটা আমদানি হয়ে গেল, নতুন একটা জিনিস। আর একটা দেশে আপনি ইলেকট্রাল সিস্টেম 8-9 মাসে পুরো চেঞ্জ করে ফেলবেন, অ্যাডমিনিস্ট্রেশনের মাইন্ডসেট চেঞ্জ করে ফেলবেন, জনগণের পুরো সোশ্যালাইজেশন চেঞ্জ করে আপনার নতুন সিস্টেমে একটা ইলেকশন করে ফেলবেন, এগুলো কিন্তু খুব ভালো সিমটম নয়। এবং আরো একটা জিনিস, যে আলোচনাটা আপনি পুরোটাই মনে হচ্ছে যে আমারটাই মানতে হবে, যদিও সালাউদ্দিন সাহেবের কথার মতো আমারটা হয়ে গেল, বাট মনে হচ্ছে আলোচনা সবার নয়, যে আমি যা বলছি তাই মানতে হবে। আমাদের কিন্তু এখন বোঝা দরকার সরকারকে যে আমি কোন ডাইরেকশনে যাচ্ছি, আমি এই সিচুয়েশনের উপর কন্ট্রোল রাখতে পারবো কিনা। যে কন্ট্রোল যে রাখতে পারবে না, সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেন। যে প্রথম দিন থেকে আমরা শুনে আসছি যে মব জাস্টিসের ডেফিনিশন নিয়ে অনেক কিছু থাকতে পারে, কারণ রিসেন্ট কয়েকটা ঘটনা বললেন। আপনি একটা সরকার পরিচালনা করছেন, আপনি আর্মিকেও নামিয়েছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, আপনি তো চরমভাবে ব্যর্থ, যে আপনি কোনো কিছুই করতে পারছেন। আমি সবচেয়ে দুঃখজনক হচ্ছে, এটা তো একটা চপেটাঘাত করলেন আমাকে কামাল ভাই, যে একটা ভাইস চ্যান্সেলরকে শিক্ষার্থীরা গিয়ে বলল যে আপনি আমাদের জন্য এখানে বসেছেন, ভাইস চ্যান্সেলর পদত্যাগ করলো না, আবার শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভাই, ভাইস চ্যান্সেলর যদিও এগুলো বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট, তারা সরকারের সাথে নিয়ে চলে, তারা সরকারের একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গান বা একটা সংস্থা, আপনি তো ওই জায়গায় শক্ত না করলে ভাইস চ্যান্সেলর কোনোদিনও কোনো ইনিশিয়েটিভ নিতে পারবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাহলে আপনি কত নিচে নেমে গেলাম, যে এখন কালবে না সুন্দর করে আমাকে বললো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বসে আছেন, তাহলে আমরা কোথায় নেমে গেলাম? থানার ওসিকে আপনি নামিয়ে দিচ্ছেন, থানা গুড়িয়ে দিচ্ছেন। আমি বুঝলাম যে সবার সমর্থনে আপনি ওখানে আছেন, সেটা এনসিপি, বিএনপি, জামাত, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। উল্টো আপনি বলছেন যে নির্বাচনের আগে সব ঠিক হয়ে যাবে, বা অন্যান্য দল বলছে যে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচনে যাবো। 2 মাসের ব্যবধান মাত্র, এপ্রিল, ফেব্রুয়ারি নাকি জুন, আপনি 2 মাসের মধ্যে আপনার হাতে কি চারাবাতি আছে যে আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ফেলবেন, আপনি দলগুলোকে কনফিডেন্সে নেবেন, আপনি সব সেন্টার কন্ট্রোলে করে ফেলবেন। এটা তো একটা প্রসেস। আপনার একটা এক্সাম্পল সেট করতে পারেননি আপনি, যে আপনি এই জাস্টিসটাকে ক্রিয়েট করতে পারবেন। আরো একটা জিনিস আমি বলে এই পর্বটা শেষ করে, দেখেন সাইকোলজিক্যালি আমরা একটা জিনিস বলি, যে আপনি হয়তো বা 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে, শিক্ষার্থীদের কথা আমি বলছি, বা যারাই আমরা আন্দোলনে ছিলাম, কিন্তু 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হলে আপনি যে 7 তলা থেকে লাফ দিলেও সেফ থাকবেন, এটা আপনাকে বুঝতে হবে যে 100 মিটার চ্যাম্পিয়ন হয়েছি, সবাইকে নিয়ে আন্দোলন করে আমি সফল হয়েছি। বাট আপনার 7 তলা থেকে লাফ দিলে যে আপনি মারা যাবেন না 17 তলা থেকে, সেটাও আপনাকে বুঝতে হবে। আমরা বলি যে সফলতার কেন্দ্র থেকে পরিধির দূরত্বটা আমাদেরকে বুঝতে হবে, এটা তো আমরা ছাড়িয়ে গেছি, এবং এই ছাড়িয়ে যাওয়ার পেছনে সরকারের একটা অবদান আছে। খুবই দুঃখজনক যে কামাল ভাই আমি দুজনেই সরকারের সমালোচনা করছি, বাট এভরি রাইট ওনারও কেমন আছে, হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ অনলাইন, আমারও ফিজিক্যালি আছে, কিন্তু বিকজ আমি আন্দোলনের একজন কর্মী। কিন্তু আমাদের যে এক্সপেকটেশন কোনোভাবেই তো সরকার পূরণ করতে পারেনি। রাজনৈতিক দলগুলোকে আপনি কোনোভাবেই কনফিডেন্সে আনতে পারেনি, সর্ববৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে আপনি কনফ্রন্টেশনে গেছেন, সর্বোচ্চ পর্যায়ে গিয়ে লন্ডনে মিটিং করতে হয়েছে। ইস্যু যেটা হচ্ছে, যেটা আমি মনে করি সমস্ত, এমন মনে হয় যে আমি বিএনপির এখানে অ্যাডভোকেসি করছি বা বিএনপির টোনে কথা বলছি,
আমি একজন সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে, ডেভেলপমেন্ট ইকোনমিক্স স্টুডেন্ট হিসেবে, সাধারণ মানুষ হিসেবে সমাধান আসলে দ্রুত নির্বাচন। জি আমি তো মনে করি নির্বাচনটা ডিসেম্বরই হওয়া উচিত এবং বিএনপি ছাড় দেওয়া উচিত না, যে দ্রুত নির্বাচন হওয়া উচিত। সেহেতু কামাল ভাই বললেন যে সরকারও জানে যে বিএনপি সাপোর্ট ছাড়া ক্ষমতা থাকা সম্ভব না, এবং কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারির পরে যাওয়া উচিত না। এটা দেশের খুবই এখন তাহলে ক্ষতি মানে হতে পারে। বিএনপি বৃহৎ দল, বিএনপির সাপোর্ট ছাড়া সরকার টিকবে না। কিন্তু জনাব মাসুদ কামাল, এখন যে জরিপও দেখছিলাম সানিম এবং অ্যাকশন এইডের যে জরিপ, তারা তরুণদের মধ্যে যে জরিপটি করছে, বিএনপির জন্য বিএনপির সমর্থক বা ভোটার হবে 38.76%, 21.45%, জামাত এনসিপি 15.84%, আওয়ামী লীগ যদি করতে পারে তাহলে একই রকম ভোট, বাকি ইসলামী দলগুলোর কিছু ভোট আছে 4% মতো, গণ অধিকার পরিষদ সম্ভবত 0.something, এরকম একটা দুঃখিত, এরকম একটা স্ট্যাটিস্টিক তারা দিচ্ছে, পূর্বাভাস আছে। এখন এরকমটা কি যে বৃহৎ বিএনপি একটা বৃহৎ দল, বাকি যে এনসিপি, জামাত এবং ইসলামিক দল যারা আসলে একই রকম টোনে কথা বলছে, তারা মিলে আসলে বিএনপির মতোই একটা চাপ তৈরি করার জায়গায় চলে যাচ্ছে, তারা যদি একসাথে মিলে এরকম একটা জায়গায় কি চলে যাচ্ছে এখন ভোটের হিসাব, চাপের হিসাব? শুনেন, প্রথমত ওই জরিপটা আমার কাছে মনে হয়েছে একটা হাস্যকর জরিপ। হাস্যকর এই কারণে যে সানেম কিন্তু একটা বড় প্রতিষ্ঠান, তার সঙ্গে বোধহয় আবার অ্যাকশন এডও ছিল, দুইজন মিলে অ্যাকশন এড করছে, মোটামুটি টাকা পয়সা খরচ করছে, কোনো সন্দেহ নাই। এরা বিদেশি অনুদান তো পায়, ভালো টাকা পয়সা খরচ করে একটা জরিপ করছে। সেই জরিপ করছে 8টা বিভাগের, প্রতি বিভাগ থেকে 2টা করে জেলা নিছে, তার মানে 16টা জেলা। প্রতি জেলায় আবার 2টা করে উপজেলা নিছে, তার মানে 32টা উপজেলা। সব মিলে 32টা উপজেলায় তারা জরিপ করছে, এবং সব মিলে তাদের টোটাল মানে কতজনের মধ্যে করছে, 2000 জনের মধ্যে। স্যাম্পল সাইজ 2000। হ্যাঁ, হ্যাঁ, স্যাম্পল সাইজ 2000। এবং এদের আবার আরেকটা ক্যাটাগরি হলো, গ্রুপটা এইজটা হলো, এইজ লিমিটটা হলো 15 থেকে 35। আচ্ছা, 15, 16, 17 এটা কি কামড়ে ভাই? আপনি জরিপ করবেন ভোট নিয়ে, তো 15, 16, 17 কেন? এই তিনটাতে এখনো, যদিও ডক্টর ইউনূস সাহেব আশা প্রকাশ করছেন যে 16 বছর পর্যন্ত ভোটার হইতে পারে, হয় নাই তো এখনো। ধরলাম না, আশাটা বাস্তবায়িত হবে, তাহলে 15 কেন? তো আপনি পোলাপানে জরিপ দিচ্ছেন কেন? কারণটা কি? মূল কারণটা হলো আপনারা দেখাতে চেয়েছেন যে এনসিপির ভোটটা কেমন বাড়ে না বাড়ে, এনসিপি কে বেশি করে দেখানোর জন্য। এখানে এনসিপির ভোট প্রায় 14%-এর মতো দেখানো হয়েছে। তাদের কি স্বার্থ এনসিপির ভোট বাড়ায়? এটা আমি কেমন করবো? ওই জরিপ তো আমি করি নাই, ওই জরিপের অর্থায়ন তো আমার কাছে আসে নাই, আমি কেমন করবো? যারা অর্থায়ন করছে তাদেরকে জিজ্ঞাসা করেন, যান, ওই আলাপ আমার পেলাম নাই, আমি যেটা করি মানে তারা আপনার কি দেখিয়েছে। বিশ্লেষণ, তারা কেন এটা করতে পারে, তাদের উদ্দেশ্য কি থাকতে পারে? আচ্ছা, আমি এই আলাপটা শেষ করে বলেন পরে বলি। নিশ্চয়ই। হ্যাঁ, এনসিপির ভোট দেখানো হয়েছে 14.84, খুব সহজ এরকম একটা 14.84-এর মতো। আচ্ছা, তো এনসিপি ভাই, আমি এনসিপির সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করি। নির্বাচনে যে ধারা আমি এখন দেখছি, এনসিপি যদি একা নির্বাচন করে, তারা যদি কোনো একটা আসনে জামানত মানে বজায় রাখতে পারে, নিরাপদ রাখতে পারে জামানত, তাহলে আমি মনে করি এটা তাদের ভালো সাফল্য। এটা হলো কি বাংলাদেশের ভোটের রাজনীতির রিয়েলিটি। বাংলাদেশের ভোট বড় পিকুলিয়ার ভাই, বড় পিকুলিয়ার। তারা বাংলাদেশের ভোটাররা ভোট দেওয়ার সময় একজন মুরব্বী খুঁজে, যে তুমি কার নাতি, তুমি কার পোলা, তুমি কোন বাড়ির ছেলে, এগুলি বাংলাদেশের ভোটাররা খুঁজে। আমি যেটা বললাম, যদি বাংলাদেশের কোনো গ্রামে যান তাহলে এই কথাগুলির প্রমাণ পাবেন আপনি। এনসিপি এমন একটা পার্টি, যে পার্টিতে 35-এর উপরে কোনো লিডার নাই। তো এই লোকগুলিকে, যাদের বয়স 50-এর বেশি, আপনি আশা করেন তারা ভোট দিবে? ইদানিং এনসিপিতে বিভিন্ন জেলা পর্যায়ে তারা পদযাত্রা করতেছে, অনেক লোকজন হচ্ছে, কিন্তু আমি শেয়ার করি না। একটু ক্লোজ করে দেখেন তো কোনো বয়স্ক লোক আছে কিনা, পাবেন না, পাবেন না। এটা হলো রিয়েলিটি, আপনাকে এই জিনিসটা মানতে হবে। এটাই কারণ ছিল তারা জরিপে 35-এর উপরে স্যাম্পলে যায় নাই, তারা 35-এর মধ্যে থেকেছে। এখন তাদের মতলবটা কি হইতে পারে? ওখানে আরো কিছু কিছু প্রশ্ন আছে, যে ভবিষ্যতে কে রাজনীতি করতে চায়, কে চায় না, অমুক তমুক দেখলাম আমি জিনিসটা, তো ওইগুলো অন্য অর্থ। কিন্তু জরিপে আপনি 35-এর উপরে গেলেন না কেন? ব্যাখ্যা দেন একটা ভাই, ব্যাখ্যা তো পেলাম না কিছু। আমি তারা তো খুব তরুণ মন ভোটারদের দিয়া মধ্যে জরিপটা বিভিন্ন করতে চেয়েছে, তরুণদের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তরুণদের মধ্যে, তরুণদের পার্টির জন্য, তাহলে ওই যে তরুণদের মধ্যে করতে চায়, মানে তরুণ তাহলে ভোটার তো তরুণদের বিএনপি কেও ভোট পার্টি দিতে পারে বা অন্য দলকেও ভোট দিতে পারে। সব জায়গায় পারে, সব জায়গায় পারে, কিন্তু বয়স্ক ভোটাররা এই তরুণ পার্টিকে দিবে না, এটা আমি শিওর। হুম, তারা ওই রিস্কে যায় নাই। আর 15 বছর কেন রবে? তারা 14 করতেন, 14 করতে পারেন, অসুবিধাটা কি? ওয়াই নট 13? ওরেন টিন এজ থেকে শুরু করেন, 13 থেকে, অসুবিধাটা কি? জি। টিনেজাররা কি চায় এটা করেন। তো
ওইগুলো অন্য মতলব ভাই, এটা ওই একটা খুবই মতলব গুরুত্বপূর্ণ ওদের একটা যাচ্ছে না। ইন্টারেস্টিং কোশ্চেন, কেন আসলে 15 থেকে বয়সটা শুরু, সেটা আসলে বোধগম্য হয় না। আমি একটু আপনার কাছে একটু আপনি মিডিয়ার বিষয়ে একটু কথা বলছিলেন, আপনি যেহেতু গণমাধ্যমের মানুষ, আমি গণমাধ্যমের মানুষ, একটু বিশেষ করে জানতে চাই যে আপনি বলছিলেন মিডিয়া, আমাদের মিডিয়া চামচা টাইপ মিডিয়া, সেই কথাটা থেকে ধরে যে প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনি বলছেন যে গত 15 বছরের মিডিয়ার ভূমিকা জাতিসংঘকে তদন্ত করানোর জন্য তারা চিঠি লিখছেন, যে তারা 15 বছরে কেমন ভূমিকা ছিল সেটাই তদন্ত করে। আপনি এটাকে কিভাবে দেখেন? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, এখন এটা ব্যক্তিগত পর্যায়ে চলে যাবে কিনা জানি না, উনি বেশি বড় বড় কথা বলেন। গত 15 বছরে ওনার কি ভূমিকা ছিল বলেন তো আপনি আমাকে? গত 15 বছরে ওনার মিডিয়া ম্যান হিসেবে কি ভূমিকা ছিল হাসিনা সরকারের বিরুদ্ধে? হাসিনা সরকারের অনেক অনুষ্ঠানে তোরা ছবি দেখি, উনি যে মুজিব কোর্টে দাঁড়িয়েছিলেন, এত বড় বড় কথা বলেন কেন? আপনি সাংবাদিকতা করছেন ভাই, আমি সাংবাদিকতা করতে করতে বুড়ো হয়ে গেছি, জোয়ান বয়সে শুরু করছিলাম, এখন মোটামুটি বুড়া হয়ে গেছি আর কি। বাংলাদেশে এএপির ভূমিকাটা কি বলেন তো আপনি আমাকে? রয়টারের ভূমিকা শুনি, এপির ভূমিকা শুনি, আল জাজিরার ভূমিকা শুনি, এপির কি ভূমিকা? সারা দুনিয়াতে এপি কোথায় আছে? ফ্রান্সের এই নিউজ এজেন্সি কেউ দেখে বাংলাদেশে? কেউ সাবস্ক্রাইব করে? করে? এপির কোন নিউজ দিয়ে গত 10 বছর আপনি কখনো শুনছেন যে আলোড়ন সৃষ্টি হয়েছে? বিবিসি নিয়ে ডেইলি হচ্ছে, সেইটার মধ্যে উনি ছিলেন ভাই, চাকরি করতেন। তো উনার ভূমিকাটা কি ছিল বলেন না আপনি আমাকে? কোন পত্রিকায়, কোন মিডিয়াতে উনি হাসিনার বিরুদ্ধে একটা কথা লেখছেন হাসিনার শাসন আমলে? আপনি আমার দেখান। সে এখন বিচারক চাচ্ছে। এত বড় বড় কথা বলে তো ভাই লাভ নাই। আমি যদি বলি যে গত হাসিনার 15 বছরে আমি যা কিছু বলছি ওটাকে প্রিন্ট ভার্সনে নিয়ে আসেন প্রিন্ট ভার্সনে, দেখবেন যে রবীন্দ্র রচনা নিশ্চয়ই কোনো অংশে কম হয় নাই। যা আমি লিখছি এগুলো খুঁজতে বলেন, ওনার খুঁজতে 1 বছর লাগবে। বিভিন্ন পত্রিকা আমি নিজে লিখছি। তো উনি কি বিচার করবো? বিচারের কথা বলা সহজ ভাই, বলে দিলাম সবার বিচার করবো। ভাই আপনি কে? আপনি কি ভূমিকা বলেন তো আপনি আমাকে? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে সমস্ত লোকে প্রেস উইংয়ে আছে সবার কথা আমি সবাইকে আমি চিনি। তাদের গত 15 বছরের স্বৈরাচার যদি আমি হাসিনা সরকারকে বলি যে হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের ভূমিকা কি ছিল, দেখাক না আমাকে ডকুমেন্ট। ওই সবগুলো ওজন করলে আমার সমান হবে কিনা এটা আমি বলতে চাই, বলুক। এগুলি করে লাভ নেই। এখন ক্ষমতা পেয়েছে, এখন এর বিচার করে তার বিচার করে, আরে ভাই তোমার বিচার কে করবে এটা ভাবো, অন্যের বিচার পরে করুক ভাই। শুনেন, আমি বলি এই দেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন? যারা দায়িত্বে আসে না, তাদের প্রথম কাজ হলো ওই যে ইংরেজ শিখাই গেছে ডিভাইড এন্ড রুল। এরা প্রথমে এসে দেশটাকে বিভক্ত করে দেয়। তুমি চোর, আমি সাধু। তুমি দালাল, আমি দালাল না। তুমি অমুকের, তুমি স্বৈরাচারের দোসর, আমি এলাম মূল শাসনকর্তার দোসর। এটা আওয়ামী লীগ আমলেও শুনতাম। আওয়ামী লীগ আমলে একদল সাংবাদিক ছিল যারা যায় না, তেলের দাম নিয়ে যেত, আর বাকি সব খারাপ। বাকি সবাই দেখতাম যে প্রেস ক্লাবে মুখ চুংলা করে বই থাকতো, তারা সে বিলাই হয়ে গেছিল। ওই বিলাই সব ভাগ হয়ে গেছে, সব বিলাই বাঘের রূপান্তরিত হয়েছে। এখন তারা এনে সরাই, মুখে সরাই, তমুখে ভাগায়, এগুলি করে। আবার 2 দিন পরে দেখবেন যে এই বিলাই আবার কি হয় আল্লাহ জানে, সজাগ হয়ে যাবো। এইগুলি বলে লাভ নেই তো, এগুলো তো বলে লাভ নাই। উনি যে কথা বলেন যে বিচার করবে, সে কি বিচার করবে? কেন কি বিচার করবে? তখন তো তুমি বিচারের মধ্যে পড়বা। তুমি 15 বছর একটা ভালো বেতনে চাকরি করছো, সাংবাদিকতা করছো, দেশের করে বিদেশে করছো, তো এই ভূমিতে ছিলা। কি করছো তুমি বলো আমাকে? তুমি কি এমন লেখছো যে হাসিনা সরকারের তক্তের তাউস কাইপা উঠছে? দেখা একটা সে একটা এইগুলি বলে লাভ নাই। আপনার এই প্রশ্নটা যদি প্রেস সচিব শোনেন এবং কখনো যদি বলেন যে তিনি আসলে কি করেছেন, কোন দুর্নীতি, কোন অপকর্ম, সেই সময় আমি দেখতে চাই। ওটা আগ্রহ নিয়ে বসে আছে, আগ্রহ নিয়ে বসে আছে। যখন ওনাকে বানানো হলো প্রেস সচিব, আমাকে অনেকে জিজ্ঞাসা করছে শফিকুল আলমটা কে? বাংলাদেশের মানুষ জিজ্ঞেস করছে আমাকে, উনি এত বিখ্যাত ছিলেন, এগুলো বলে লাভ আছে? উনি যখন আমাকে নিয়ে প্রশ্ন করবেন, আমাকে নিয়ে প্রশ্ন করলে আমার কাছে উত্তর আছে রেডি। এই প্রশ্নগুলোর উত্তর যদি তিনি কখনো দেন, নিশ্চয়ই সেটি খুব শোনার মতো একটা বিষয় হবে। আমি ডক্টর আব্দুল আল মামুন, এবার একটু যাই। আপনারাও বলছিলেন জুলাই সনদ সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে হবে জুলাই সনদ, সেটি ডক্টর ইউনূসও বলেছেন জুলাই হবে জুলাই সনদ। আবার মানে এই জুলাই সনদ, আমি এই প্রশ্নটা কয়েকদিন ধরে করছি, আমার গত অনুষ্ঠানেও করেছি, আজকেও করছি। আমি আমার অতিথিদের কাছ থেকে বোঝার চেষ্টা করছি যে তারা বুঝতে পারছেন কিনা জুলাই সনদ, জুলাই চার্টার, জুলাই ঘোষণাপত্র বিষয়গুলো কি এক, অভিন্ন, নাকি আসলে আলাদা 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 কিছু। এটা কি স্পষ্ট হচ্ছে কিনা? ডক্টর মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আমার এখন একটু রিপিট করেন। আমি আসলে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, জুলাই চার্টার, এই সব বিষয়গুলো কি এক
একটা একই জিনিসের কথা মিন করছেন নাকি এক একজন? এনসিপির একজন নেতা বলছিলেন ভিন্ন ভিন্ন। আমি সম্প্রতি আরেকটা আলোচনায় আমি ওয়াশিংটনের প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজাকে জিজ্ঞাসা করছিলাম, তিনি বলছেন বিষয়টা স্পষ্ট না। বিষয়টা কি স্পষ্ট হয় কিনা আপনার কাছে? আর জুলাই ঘোষণাপত্র জুলাই হবে নাকি 3রা আগস্ট এনসিপি দেবে, নাকি আসলে কি হবে? আর এটার কোনো ভবিষ্যৎ আপনি কেমন দেখেন সেটা একটু শুনবো। আমি গভর্নমেন্টের টার্মটা নেই, সেটা হচ্ছে জুলাই সনদ। আমাদের মনে না ভুল না হয় 6ই জুন বোধহয় ওনার ভাষণে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমরা একটা জুলাই সনদ করবো। আমি অন্য আলোচনাটাকে দূরে রাখি কারণ এটা ফর্মাল স্টেটমেন্ট, এবং সেখানে আর্টিকেল আন্ডারলাইন করতে চাই। উনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে যেগুলো নিয়ে একমত হবে, আর কোনো কিন্তু বলেননি, সেগুলো নিয়ে সনদ হবে। এখন এইটা কিন্তু উনি তখন বলেননি যে যেগুলো কোনটা কম, কোনটা বেশি, কোনটা গুরুত্বপূর্ণ সংস্কার, কোনটা গুরুত্বপূর্ণ না। একটা জেনারিক টার্মে ছিল, আমার একদম যদি ভুল না হয়, যে যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করবে সেটা হবে জুলাই সনদ। আর আগেরটা যদি আমি বুঝে থাকি, জুলাই ঘোষণা এটা একটা এনসিপি ইনিশিয়েটিভ ছিল, তখন বৈষম্যবিরোধী আন্দোলনের স্টুডেন্টদের, তারা নিজেরা করতে চাচ্ছিল, পরে অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে করবে, এরকম একটা জায়গায় চলে গেছিল। সরকার আবার বলেছিল যে তাদের উদ্যোগে হবে। এখান থেকে বোধহয় কনফিউশনটা। বাট আমি দুটোকে আলাদা করে দেখতে চাই, একটা ইনফর্মাল যেহেতু, একটা জুলাই ঘোষণা আর একটা জুলাই সনদ। জুলাই সনদে আমি এই জায়গাটাতে থাকতে চাই যে আপনি প্রতিদিনের আলোচনার পরে একটা ব্রিফিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ক্ষেত্রে ঐক্যমত্য হয়েছে এবং অনেক ভালো জিনিস আমাদের এর মধ্যে এসছে। এখন প্রশ্নটা হচ্ছে যে যেটা আমি শুরু করেছিলাম, যে আপনি কি একেবারেই সব দলিলবদ্ধ করলেন, সবগুলো লিখে ফেললেন, সবগুলো করে ফেললেন, আপনি ইলেকশন দিয়েও করলেন, বাট সেটা তো মানতে হবে, এটা একটা দিক। আর একটা হচ্ছে যে আপনার এই সব সংস্কারগুলো ধারণ করা সামাজিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক কাঠামো আছে কিনা, এটাও বুঝতে হবে, যে আপনি সবকিছু একসঙ্গে ডাইজেস্ট করতে পারেন কিনা। এই জায়গাটা নিয়ে বোধহয় আলোচনাটা কম হচ্ছে, যে আপনি খুব ভালো ভালো প্রপোজাল নিয়ে আসলেন, আপনার সংসদ প্রস্তুত হবে কিনা, সংসদ সদস্যরা রেডি কিনা, আপনার প্রতিষ্ঠানগুলো রেডি কিনা, সেটাও কিন্তু দেখতে হবে। এবং সবচেয়ে বড় কথা, সেই ব্যক্তি মানুষগুলো যাদেরকে পরিচালনা করবে তারা রেডি কিনা। বরং আমরা যদি আমেরিকার উদাহরণ নেই, আমি রিপাবলিকান এবং ডেমোক্রেটের উদাহরণ যদি নেই, আমি যদি ইংল্যান্ডে লেবার পার্টি অ্যান্ড কনজারভেটিভ পার্টির উদাহরণ নিয়ে আপনি দেখবেন এই পুরো সংস্কার প্রক্রিয়াগুলো যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, সেপারেশন অফ পাওয়ার, পার্টি ডেমোক্রেসি, এগুলো কিন্তু 200 বছরে তৈরি হয়েছে। এই জিনিসগুলো নিয়ে কথা বলছে না। মনে হচ্ছে যে একদম সবাই মিলে একটা সুন্দর জিনিস নিয়ে আসবে, ওটা রান্না করে খাওয়ানো, তো গুড ফুড, এন্ড দেন ইউ কুক, একদম সব দেশটা চলতে থাকবে। কিন্তু দেশটা রেডি কিনা, বা আমার পিয়ার পদ্ধতি যেমন আলোচনাটা এখন উদ্ভট লাগে, আমার হঠাৎ করে এটা কেন আসলে এত অল্প সময় এটা করা যাবে কিনা, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন বিএনপি বললো যে আমরা 10 বছরেরটা মেনে নিলাম, এবং বললো যে শর্ত সাপেক্ষে সাংবিধানিক পোস্টে নিয়োগ সাপেক্ষে আমরা মেনে নিলাম। প্রথমে ছিল তারা টোটাল কনজিকিউটিভ 10 ইয়ার্স, এখন বলা হচ্ছে যে 10 বছরটাও মেনে নিলাম। এটা তো ভাই একটা সিগনিফিকেন্ট প্যারাডাইম শিফট। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আপনার আর্টিকেল 70, এগুলো নিয়ে অনেক অনেক কথা আমরা বলছি। এবার শেষ ভারসাম্যের পর্যন্ত তো আসলে মেনে নিয়েছেন কি? শেষ পর্যন্ত যদি কিন্তু মধ্যে তো মানে না, যদি কিন্তু থাকলে আপনি তো 70 যদি আমরা ধরে নিই, একটা জায়গা ছাড়া তারা মেনে নিয়েছে, ওইটা তো কল্পনা আমি বলছি প্রসেসটা। দেখেন, আমরা সোশ্যালজিতে একটা কথা বলি যে সংস্কৃতি একটা প্রক্রিয়ার মধ্যে আসে, বাট মোর ইউ টাইটেন ইউর গ্রিপ মোর ইউ লুজ। আপনি যখন বাচ্চাকে বেশি শাসন করবেন, খুলে পড়বেন, সম্পর্কটা খারাপ হয়ে যাবে। চাল যদি আপনি মুষ্টিবদ্ধ করেন, অনেক ঝরে পড়ে। আমরা বলি সংস্কার প্রক্রিয়াটা, রাজনৈতিক প্রক্রিয়াটা এমনি যে আপনি কতটা সংস্কার করে আপনাকে তো এটা মুষ্টিবদ্ধ করতে হবে এক সময়। এমন যেন না হয় মুষ্টিবদ্ধ করতে গিয়ে সবই আপনার চলে যায়, আপনার টাইট ব্রিক করতে গিয়ে। সেই কথাটা আমি বারবার বলছি। ধরলাম একেবারে স্ট্যাটিস্টিক্যালি বাদ দিলাম, খালি চোখে যদি আপনি দেখেন, অনেকগুলো বিষয় কিন্তু ঐক্যমত্য হয়েছে। এখন আমি ফিরে যাই 6 জুনের বক্তব্যে, তাহলে সেটা তো আপনার চার্টার করা সম্ভব। কিন্তু কেন প্রশ্নটা আপনি আমাকে করলেন তাহলে যে যদি কিন্তু হবে না? বিকজ ওইভাবে জিনিসটাকে এখন সামনে আনা হচ্ছে, নানান রকম বক্তব্য, নানান রকম অবস্টেকেল, নানান রকম ইস্যু সামনে এনে এটাকে পেছানো হচ্ছে। এখন কিন্তু আবার নাহিদ ইসলাম বলেছেন যে গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অগুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত হলে সেটি তারা সংস্কার হিসেবে মানবে না। না, যেহেতু নাহিদ আমার স্টুডেন্ট, সরাসরি ওর প্রতি রেসপেক্ট রেখে বলছি এই গুরুত্বপূর্ণ। কামাল ভাই হাসছে যে আমি মাস্টার মনের জন্য একটা ডিফেন্স নিলাম। গুরুত্বপূর্ণ বা অগুরুত্বপূর্ণ যে নির্ধারণ করছে সেটা আপনি আপনার পার্সপেক্টিভে দেখছেন, জামাত তো তাদের পার্সপেক্টিভে দেখবে, বিএনপি তো তাদের পার্সপেক্টিভে দেখবে। এটা তো একটা রিলেটিভ ম্যাটার। আপনি তো বলতে পারেন কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। বিএনপি তো বলবে আমি দিক কক্ষ বিশিষ্ট সংসদ মেনে নিয়েছি, উইমেন সিটের বিষয়ে এগ্রিমেন্ট হয়েছে, 70 আমি মেনে নিয়েছি, আমি তত্ত্বাবধায়ক সরকারের যেটা মেইন সমস্যা সেটাও মেনে নিয়েছি, মেজর অ্যামেন্ডমেন্ট গুলো আমি মেনে নিচ্ছি, ইনস্টিটিউশনাল মেনে নিচ্ছি। এখন যখন আপনি বলবেন যে মূলটা, তার ইন্টারপ্রিটেশনটা ভিন্ন, কিন্তু আমি 19 সালের জায়গায় বারবার ফিরতে চাই, কারণ ঝামেলাটা ওনারা থেকে শুরু হয়েছিল যে মিনিমাম যেটা সংস্কার সেটা হলে আমরা নির্বাচনের দিকে যাব। আমাদের একটু যে প্রশ্নটা তুললেন যে বিএনপি তো একটা ফেক ইন্টেনশনের মধ্যে পড়ে গিয়েছিল যে কতটুকু সংস্কার যদি কিন্তু, আমি তো উল্টো করে দেখি যে বিএনপি গভর্নমেন্টকে ট্রাস্ট করেছে
যে মিনিমাম সংস্কার হলে উনি নির্বাচন করবেন। লন্ডন বৈঠক এটা রিকনফার্ম করেছেন, একটা মোটামুটি ডেট হয়েছে। এখন যদি বিএনপি উল্টো প্রশ্ন করে যে ভাই তোমরা তো বলছিলে যে মিনিমাম যে সংস্কারগুলোতে পার্টিগুলো একমত হবে, এটা একটা দুইটা তিনটা, তুমি তো বলো নাই, মেজর না মাইনর তুমি বলো নাই। এখন তুমি আমি সংস্কার 7টা 8টা 10টাতে এগ্রি করলাম ভাই, আগামীকাল এটা সাইন করতে হবে। বিএনপি যদি উল্টোটা বলে যে জুলাই সনদ জুলাই মাসে হতে হবে 10 দিনের মধ্যে, কারণ তুমি বলছিলে যে ভাই মিনিমাম সংস্কার হলে আমরা সেটা করবো। আর কামাল যে প্রশ্নটা তুললেন যে কবে করবো না করবো, দ্যাট ইজ দ্য ব্যাড ইল মোটিভ, সেটা উনি অথবা সুন্দর করে ইন্টারপ্রেট করছেন। বাট গুড মোটিভ কি, যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজনকে বিশ্বাস করতে চাই, আমি সরকারকে বিশ্বাস করতে চাই, আমি এই ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট সরকার যিনি এটাও তার বলেছিল 30 কার্য দিবসের মধ্যে জুলাই সনদ দেবে। আমি তো সেটা চাই। আমি বিএনপি যেটা কামাল ভাই বললো যে আমি জুলাই সনদ জুলাই মাসে চাই, আমি বিএনপি হলে বলতাম যে ভাই আগামীকাল মিটিং এ না গিয়ে প্রেস কনফারেন্স করে বলতাম ভাই জুলাই মাসে দেখো আমাদের 20টা সংস্কার আমরা একমত হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনি বলছিলেন যে মিনিমাম সংস্কার, অর্থাৎ সবগুলো সংস্কারের বিষয়ে যদি রাজনৈতিক দল এক হবে, সেটা তো হয়ে গেছে, তাহলে আমার জুলাই মাসের 30 তারিখের পরে আমি সনদ স্বাক্ষর করবো না। আমি বিএনপি হলে কিন্তু এটা বলতাম। আমি জানি না আপনি কিভাবে নিচ্ছেন, যে আমার কথা ছিল জুলাই মাসে জুলাই সনদ হবে, 12টা 15টা 80টা আছে, মেজর 7-8টা হয়ে গেছে ভাই, জুলাই মাসের 31 তারিখের মধ্যে এটা সনদ হলে হবে, নাহলে আমি এটার মধ্যে নাই। এটা কিন্তু বিএনপি বলছে না, এই জিনিসটা বুঝতে হবে সরকার, যে কতদূর পর্যন্ত বিএনপির মতো একটা প্রধান রাজনীতি, শুধু বিএনপি আমরা কিন্তু করছি, এটা ভুল হচ্ছে। বিএনপি এবং জোট, বিএনপির সঙ্গে সবচেয়ে বেশি রাজনৈতিক দল আছে। বিএনপির সঙ্গে এখন যারা আন্দোলনে ভূমিকা রেখেছিল গত 17 বছর, সেটা সিপিবি বলি, সেটা আমাদের এই নূরের পার্টি বলি, জুনায়েদ সাকিব দলের নামে ভুলে গেলাম এই মুহূর্তে, ওনার কথা বলি, মান্না ভাইদের কথা বলি, তারা কিন্তু সবচেয়ে বেশি নিষ্পেষিত, তারা তো একসাথে। তাহলে আপনি মেজরিটি পার্টির কথা যদি বলেন, সবগুলো মেজরিটি পার্টি ভোট আর্লি চাচ্ছে। আবার ধরে নিলাম আমি ধরে নিলাম যে ওটা অন্য স্টোরি, ওটাতে হয়তো একটা রাজনীতির খেলা। ধরে নিলাম 2000 স্যাম্পল, এবং যেটা আমরা প্রশ্ন তুললাম 15 বছর কেন, কামাল ভাই ভালো প্রশ্ন করেছেন। সেলিম স্যার ইজ ভেরি ক্লোজ টিচার টু মি, আমি নিজেই সানেমের রিসার্চ ফেলো ছিলাম, এখনো অ্যাসোসিয়েটেড, সেই দিকে আমি না গেলাম। ধরে নিলাম যে ভোটের 34% এর মধ্যে, বা 34 থেকে 40 বোধ হয়, তো ভাই তাও তো তারা বৃহৎ পার্টি, তাহলে তাদের মতামতকে আপনি গুরুত্ব দিবেন না? তাহলে আপনি ভুল করছেন, দেশ ভুল পথে চলছে, সরকার ভুল পথে চলছে। দেখুন বারবারই মনে হচ্ছে বোধহয় আমি এখানে ডিফেন্ডিং বিএনপি, বাট সত্যি কথা বলতে একজন সচেতন নাগরিক হিসেবে যদি আমি দেখি, আগে যতটুকু নির্বাচনে আলাপ শুনতাম আমরা রাস্তাঘাটে মাঠে ময়দানে, তার চেয়ে কিন্তু বেশি আলাপ হচ্ছে। আমি জানি না কামাল ভাই ডিপার্টমেন্টাল স্টুডেন্টরা বাজার করে, বাট আমি বাজারে বাজার করি, পলাশি বা আমি হাতির বলে যাই, কথা বলি, নিউ মার্কেটে যাই। তো যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কামাল ভাইকে খোঁচা দিলাম না, আমি ডিপার্টমেন্টাল স্টুডেন্ট অভ্যস্ত না। আপনি শুনে দেখেন কামাল ভাই, আপনি আলাপ করেন, সবাই বলতেছে ভাই অসুবিধা হচ্ছে, নির্বাচনটা দরকার। এই যে গভর্নমেন্টের স্ট্র্যাটেজি, বিএনপি চাঁদাবাজি করুক, পচে যাক, এইসব ডেলিভারেট স্ট্র্যাটেজি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ডেফিনেটলি আমি চাঁদাবাজি চাই না, ডেফিনেটলি টেন্ডারবাজি চাই না, কিন্তু একদিনে তো পরিবর্তন হবে না। যেমন বহিষ্কারের কথাটা বললো কামাল ভাই, সিম্বলিক হোক আর প্র্যাকটিক্যালি হোক, বাট এটা কি আগে হয়েছে? সেটা তো হচ্ছে। এখন বহিষ্কার করলে তো পুলিশ ধরতে পারে। পলাশের ঘটনা আমাদের দুটো মনে পড়ে, তার কারণ নিজে বোধহয় একটা স্টোরি বোধহয় পড়লাম, আমি যে ইনস্ট্রাকশন দিয়েছেন যে তাদেরকে গ্রেপ্তার করো, আপনি ভাই গ্রেপ্তার করেন না, তারপরে আপনি দেখেন যে বিএনপি কি রিয়াক্ট করে। আপনি তো সরকার, যেটা কামাল ভাই প্রশ্ন তুললেন, যে কথাটা বলতে চাই, কাজ হচ্ছে না, মানে তার মানে আইদার বিএনপির গ্রিপ নাই নাকি কি নাই সেটা বুঝতে পারছি না, বহিষ্কারের যে কাজ হচ্ছে না সেটা ওই জায়গায় কামাল ভাই ওইটাই বললো যে কামাল ভাইয়ের কথাটা আমি যেতে চাই না, যে বিএনপি না থাকলে সরকার পড়ে যাবে, এটা সরকার অনুধাবন করুক। শুধু শব্দটা বিএনপি নয়, কিন্তু বিএনপির সঙ্গে অনেকগুলো দল, বিএনপির সঙ্গে একটা জোট। আমি একদম শেষ প্রশ্ন যাব, এক লাইন করে উত্তর দেবেন হয়তো, কিন্তু জরিপের কথা যেটি বলছিলেন, যদি 15.84% আওয়ামী লীগের ভোটার হয়ে থাকে, তারা যদি ভোট দিতে চায়, এটাও তো অনেক বড় একটা সংখ্যা। এই সংখ্যাটাকেই বা কিভাবে মানে এদের রায়টা নেওয়াই যাবে না বা নেওয়াই হবে না, এটাই বা কেমন একটা বিষয়, সেটি না হয় পরের একটা আলোচনায় আসি। এই প্রশ্নটা আমি হয়তো আরো সামনে করতে থাকবো আপনাদেরকে, যে তাহলে জুলাই সনদ কবে হবে, আদৌ হবে কিনা, এক নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা, এই দুটো প্রশ্ন একটু শুনবো। আপনি বলুন আগে ডক্টর মামুন। না, আমি মনে করি যে একটু কিন্তু ডিটেইলস আলোচনা আমরা করেছি। আমি জুলাই সনদ মনে করি যে হবে, এবং এখন যে বাগাড়ম্বর চলছে আলোচনার টেবিলের বাইরে গিয়ে কথাবার্তা, সেটা আমি বিশ্বাস করতে চাই না। আর জুলাই সনদ যদি না হয়, সেই ব্যর্থতা কিন্তু সরকারকে নিতে হবে। এই জন্য সরকারকে উদ্যোগে হওয়া দরকার, সেই কথা থাকা দরকার। জুন যে তুমি তাদের উদ্দেশ্য বলেছিলেন, আমার ধারণা জুলাই মাসে জুলাই সনদ হচ্ছে না। যদি আমি বিএনপি জায়গা হলে সিগনেচার করতাম না, আমার ধারণা অগস্টের মধ্যে একটা কনক্লুশন হতে পারে। নির্বাচন আমি তো ডিসেম্বরে দেখতে চাই, বাট কোনোভাবেই ফেব্রুয়ারির বাইরে নির্বাচন হোক, এটা কিন্তু একটা মেজর ব্রেকডাউন হবে যদি এটা ক্লিয়ার হয় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, নির্বাচন কিন্তু কখনো হবে না বলে ইন্টিমেশন অলরেডি আমরা ফিল করছি। জুলাই সনদটা আমি মনে করি হওয়া উচিত, এই কারণে জুলাইয়ের পরে ধরেন আপনার নতুন একটা সরকার আসলো, এই সময় জুলাই আগস্টে অনেক কিছু ঘটেছে যা নাকি প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক।
কাজে এসব বিষয়ে একটা মানে আপনার সিদ্ধান্ত তো হওয়া উচিত যে এটা কেন এটা একটা ভালো পয়েন্ট, ভাই। এটা কেন প্রয়োজন ছিল। কাজে জুলাই সনদটা আমি মনে করি এটা হওয়া উচিত এবং এটা ঠান্ডা মাথায় হওয়া উচিত। দেখেন এই ছাত্ররা কিন্তু গত বছরের 31শে ডিসেম্বর সনদটা ঘোষণা করতে চেয়েছিল, আপনাদের খেয়াল আছে? তখন এই সরকার তাদেরকে থাপ থুপ দিয়ে বুঝাইছে আমরাই করব। তারপরে সরকার এতদিন বসে নিয়ে এটা কি করছে ভাই? সময় তো কম যায় না, 7 মাস চলে গেছে। তারা কেন করলো না? এটা কি সরকার ঠিক করছে? ঠিক করে নাই কাজটা। তাদের এটা তারা সিরিয়াসলি নেয়নি আমার বিবেচনায়। সিরিয়াসলি নিলে কি 7 মাস লাগে? এখন যখন চাপ দিচ্ছে, এখন যখন ক্যান্সেল বলছে না হলে আমরা অগাস্টের 3 তারিখে একটা কিছু বলে দিব, তো এখন তাদের মানে কানে পানি ঢুকছে না, কিছু একটা দেওয়া দরকার। তো এগুলি আমি এই সরকারকে সবসময় বলছি এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট, নন সিরিয়াস গভর্নমেন্ট। অবশ্যই বিনোদনের জন্য এখানে আসছে সবাই, ম্যাক্সিমাম লোক। এগুলি সব বয়স্ক লোক, বাসায় বসে ঝিমাইতো, নাতিদের সঙ্গে নিয়ে খেলাধুলা করতো, এখন এখানে এসে এগুলি করে। দে আর নট সিরিয়াস এট অল। তারা বোধহয় এটা উপলব্ধি করতে পারে না যে তাদের একটা সামান্য কথার উপর এই জাতির কত কিছু নির্ভর করতেছে। দেখেন আমি একটা ঘটনা বলি, একটু অপ্রাসঙ্গিক মনে হবে কিন্তু তবু আমি বলি আপনাকে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউনুস সাহেবের সঙ্গে ডেমোক্রেটদের সম্পর্ক ভালো ছিল, বাইডেনের সম্পর্ক ভালো ছিল, হিলারি ক্লিন্টন সবার সঙ্গে সম্পর্ক ভালো। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো এটা কেউ বলে না এই পর্যন্ত, উনি নিজে ওটা উচ্চারণ করতেও ভয় পান। তো সে অবস্থায় ট্রাম্প ক্ষমতা আসার পর উনি কি করলেন? লাভ দিয়ে যাইয়া ইলন মাস্কের ফোন করে অমুক করে তমুক করে যে মাস্করে পাইছি তারে ধরে আনে উঠুম আমি। তারপরে তার কোম্পানিকে বাংলাদেশে আইনায় ব্যবসা দিয়ে দিল। এখন মাস্ক নিজেরই বিল নাই। এখন আমি যদি বলি মাস্কের সঙ্গে এই সম্পর্কটাই আমাদের জন্য কাল হয়েছে, সে কি বলবে? ধীরে স্থিরে অগ্রসর হওয়া উচিত ছিল। উনি বাইরে হয়ে গেছে, টাকা দিয়ে কিনে ফেলাবো, কিনেন ভাই, পারছেন। আমাদের পোশাক শিল্প মুখ থুবড়ে পড়বে। ভিয়েতনাম হলো আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ভিয়েতনাম হলো 20%, আমার হলো 35%। তা আপনি কি মনে করেন আমরা প্রযুক্তিতে টিকবো? এখনো তো ভারতেরটা আসে নাই। আপনি নিশ্চিত থাকেন ভারত কিন্তু তাদের মধ্যে ভাই দর কষাকষিতে আমরা মিজারেবলি ফেল করছি। পাঠাইছি এক হাই ভোল্টেজ এক লোকরে, খলিলুর রহমান না কি তার নাম, সে নিজে গোত্তা খেয়া বসে দিচ্ছে। পাইছি একটা অশ্বডিম্ব, লাভে ঢুকেছে। আপনি ভাবতে পারেন বাংলাদেশের গার্মেন্টস গুলি আজকে যে অবস্থা, যদি গার্মেন্টস গুলি বন্ধ হতে থাকে এই মেয়েগুলো কোথায় যাবে? এই রাস্তায় নামবে। সরকার বুঝে এটা, এদের কোনো দায় দায়িত্ব আছে? কোনো ধারণা আছে দেশে কি হতে পারে? এদের তো কোনো কমিটমেন্ট নাই, তো এগুলি বলতেছে ভাই। যাক, আলাপ অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ করে দিই। আর একটা কথা বলছিলেন নির্বাচন নিয়ে মামুন ভাই যে কথাটা বলছেন আমি তার সঙ্গে পুরো একমত। আমি শুরু থেকেই বলতেছি যে ভাই একটা তত্ত্বাবধায়ক সরকার সেরা 3 মাস ইলেকশন করতে পারে। আপনি 6 মাসে পারেন না, 9 মাসে পারেন না, 1 মাসে করতে ভাই, 1 মাসে ইলেকশন করে ফেলতে। কি করেন আপনি দিলে? আপনি কিসের যোগ্য লোক? এটা তো ভাই অক্টোবরে হওয়া উচিত ছিল। বাংলাদেশের নির্বাচনে একটা মৌসুম আছে, শীতকাল। কারণ নির্বাচন মানে কিন্তু খালি ভোট না, নির্বাচন মানে তার পূর্ববর্তী 1 মাস মানুষের দাঁড়ে লোকগুলি যাবে। আমাদের দেশে নির্বাচন একটা উৎসবের মতো। অনেকে বলবেন নির্বাচন দায়িত্ব, ভাই আমাদের দেশের মানুষ তো এখনো অতটুকু এডুকেটেড হয় নাই। তো 1 মাস ধরে যাবে, এই বর্ষাকালে যাবে, কি বলে পরীক্ষার সময় যাবে, এপ্রিল মাসের তখন পরীক্ষা, এইচএসসি পরীক্ষা হবে, কি করবে সে, কিভাবে করবে? আমি তো কিছু বুঝি না ভাই। একটা উদ্ভট একটা অবস্থার মধ্যে আছে। যা হোক কি হবে জানি না, তবে আমি উনি যেটা বলছি আমি তার সঙ্গে একমত। যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয় তাহলে কিন্তু ইলেকশন আগামী বছরের অক্টোবরের আগে হবে না। ওইদিকে হাঁটতেছে। এই জুলাই সনদ যদি না হয় শামীম ভাই, এটা কিন্তু দায়টা সরকারের, কারণ আপনি সিটে বসে নেগোসিয়েট করছেন এবং সেটা কিন্তু ইনজাস্টিস। এই যতগুলো মানুষ মারা গেল, আহত হলো, মানুষের এত আকাঙ্ক্ষা, সব একটা সনদ হওয়া দরকার। আমরা পরিবর্তন চাই রাজনীতিতে, আমরা পরিবর্তন চাই কাঠামোর মধ্যে, সেটা না হলে কিন্তু দুঃখজনক। সেই ব্লেমটাও কিন্তু সরকারকে নিতে হবে এবং এটা তো লিমিটেড টাইমের জন্য চলতে পারে না। আপনি জুলাইতে না পারেন, আগস্টে করবেন, কিন্তু সেপ্টেম্বর অক্টোবর করতে পারেন না। আপনি ইনএফিশিয়েন্ট। অনেক কথা বলেন। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল আল মামুন, অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আইবিটি নিউজের নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠ থেকে।